এখনই এই বিপ্লব হয়ে পারল না 6 মাস 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয় ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকার অপ্রতিরোধ্য বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন, চিন্তিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অপ্রতিরোধ্য আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, যাকে ঠেকানো যায় না, যাকে বাধা দেয়া যায় না। ঠিকই 69-এর বাংলাদেশকে স্বৈরাচার আইয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারেনি। 90-ও কিন্তু স্বৈরাচারী এরশাদ সেদিনকার রাস্তাঘাটে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে মুষ্টিবদ্ধ বাহুতে মানুষের স্লোগানে উচ্চারিত যে স্লোগান, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, ব্যাপক জনগণের আন্দোলন, সচিবালয় থেকে সচিবরা নেমে এসেছে, সেনাবাহিনী, পুলিশ, রাইফেল, অস্ত্র নীরবে দাঁড়িয়ে থেকে জনগণকে রাস্তায় স্যালুট দিয়েছে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটার নাম হচ্ছে অপ্রতিরোধ্য। যে বিপ্লবের চেতনা, যে বিপ্লবের গতিধারা, যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকানো যায় না। বাদ যত দাও সে বাদ আন্দোলনের তুমুল ধাক্কায় বাদ ভেঙে চুরমার হয়ে যায়। এটাকে বলা হয় অপ্রতিরোধ্য। এবং 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই দৃশ্যই কিন্তু দেখেছি। কি অবিস্মরণীয়, বিস্ময়কর দৃশ্য। বাংলাদেশের সব গণ অভ্যুত্থান, সব পরিবর্তন, সব আন্দোলনের ইতিহাসকে ম্লান করে দিয়ে আমাদের সোনার ছেলেরা 2000 তরুণ ছাত্রের জীবন, প্রায় 30,000 ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, তারা যে বিরল দৃষ্টান্ত দুনিয়াতে স্থাপন করেছেন, এরকম দেখা যায় না। একটা ছোট্ট শিশু কোলে নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছেন, বৃদ্ধা নেমে এসেছেন, একজন ভিক্ষুক কাজের মেয়ে বাড়ি থেকে শরবত বানিয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে। পানির কার্টুন নিয়ে নিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরীরা রাস্তায় রাস্তায় পিপাসার্ত তৃষ্ণার্ত আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে। বাড়ি থেকে, দোতলা থেকে, 3তলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে। এই আন্দোলন কোনো দলের ছিল না, কোনো শ্রেণীর ছিল না, কোনো গোষ্ঠীর ছিল না। এই আন্দোলনের দৃশ্য দেখে মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে। কি বলেন, ঠিক কিনা? এর আগের 15-16 বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, 14, 18, 24 আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না। এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর লজ্জাজনক দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর 2 চোখ দিয়ে দেখতে হয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মৃত্যু হলে তো সে দেখতে পেত না। এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে, প্রযুক্তির মাধ্যমে আন্দোলনে অংশ নিয়েছে। এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষরা চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, লেখাপড়ায় পেশায় কোনো রকম জীবন বাঁচিয়েছিল, তারা সব দেশে ফিরে এসেছে। কি বিপ্লব! এই জন্যই প্রবন্ধকারের 52 থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন, অপ্রতিরোধ্য বাংলাদেশ। এটি হচ্ছে যথার্থ একটা শব্দ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে
এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। সেজন্য আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই। আমাদের সব বক্তাই বলেছেন, দুর্ভাগ্য হলো 52 থেকে 24-এর ইতিহাস, দীর্ঘ ইতিহাস, এর উপরে কত বই লেখা যাবে, কত লিখছেন, আর্টিকেল লিখছেন, এডিটোরিয়াল লিখছেন, পোস্ট এডিটোরিয়াল লিখছেন, আরও অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে। আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে, এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন, যা আজকে সেমিনারে সবাই বলছেন, অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না, লিখতে কেন মায়া লাগে? আপনাদের বিবেকে কি কোনো দংশন নেই? এখনই এই বিপ্লব হয়ে পারলো না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরা এই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা ছিনতাই করে লাভটা কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয়, ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। এটাই হচ্ছে কিন্তু আসল সত্য। ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই। তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না, গুম করে ফেলা হয়েছে। লজ্জা লাগে না? তামাদ্দুন মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম, আব্দুল মতিন, ভাষা সৈনিকরা, কত সিনিয়র লোকেরা 47-এ স্বাধীন হওয়ার পরে যখন কায়েদে আজম মোহাম্মদের জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের সামনে, তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন নো, এটা হতে পারে না। এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল, নাকি বলেন? তারপরে কি হলো? 48-এ তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, বিপি ছিলেন অরবিন্দ ঘোষ। লেখা আছে, আপনি পড়েন রেকর্ডে। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকত আলী খানের কাছে হস্তান্তর করেছিলেন। চকবাজারে 48 সালের তামাদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো, চকবাজার এলাকায় লিফলেট বিলি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন। তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল, কত বই, কত কি, এগুলো তো বলাই হয় না। আর ডাকসুর জিএস এর তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা হয়। তো এখন বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী ভাষা সৈনিক অনেকে চলে গেছেন, এই কথাটা, এই সত্যটা কেন বলেন না? একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন, তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা, ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা, তাদের যে কোনো কৃতিত্ব হাইজ্যাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায়। এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা, আমাদের বাংলাদেশ, আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে। আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার, এই মুগ্ধ সাইদদের যার উত্তরাধিকার, সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য বাংলাদেশের এখন এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতিকে রক্ষা করতে হবে। উপমহাদেশের
ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি, সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছে। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলি দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গমাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ওনারা নেহেরু ডক্টরিনের যে স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা, যে সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে, এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টদের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে, ওখানকার খুদকুড়ো খায়, পেইড বুদ্ধিজীবী, পেইড এডিটর, কিছু মিডিয়া হাউস আছে, নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আসে, আর ওখানকার গুণগান গায়। এই স্বাধীন বাংলাদেশের অখণ্ডতা, এই অস্তিত্ব এবং এগুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু কর্পোরেট হাউস, কিছু মিডিয়া হাউসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় যে কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিহ্ন করা যাবে। আজকের 52 থেকে 24-এর এই দীর্ঘ গণ